আসসালামু আলাইকুম। এখনকার বিশ্ব সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। ভাস্কর্য ইস্যু, নিরাপত্তায় ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ, হামলাকারীদের চরম মূল্য দিতে হবে বললেন কাদের। আর্মেনিয়ায় তীব্র হচ্ছে সরকার বিরোধী বিক্ষোভ। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হারাম বললেন লেবাননের শীর্ষ আলেম। যে কোনো হঠকারিতার ব্যাপারে ভারত ও ব্রিটেনকে সতর্ক করে দিল চীন। মধ্যপ্রাচ্যে 2800 বিজ্ঞানী ও বুদ্ধিজীবীকে হত্যা করেছে ইসরায়েল। আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক করে সাথে থাকার জন্য এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। সারা দেশে থাকা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও নির্মাণাধীন ভাস্কর্যে নিরাপত্তা নিশ্চিন্তে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। একই সঙ্গে জেলা ও উপজেলা সদর দপ্তরের সামনে বঙ্গবন্ধুর মুরাল স্থাপনের অগ্রগতি 1 মাসের মধ্যে আদালতকে জানাতে বলেছেন হাইকোর্ট। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে 380টি উপজেলা ও 63টি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স স্থাপন করে কমপ্লেক্সের সামনে জাতির পিতার মুরাল স্থাপন করেছে। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের কাজ এগিয়ে চলছে রাজধানীর ধোলাইপাড়ে। উঁচু গোলাকার একটি মঞ্চে বসানো হবে ভাস্কর্যটি। জায়গাটি চারিদিক থেকে উঁচু স্থাপনা দিয়ে ঘিরে রাখা হয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক প্রকৌশলী সবুজউদ্দিন খান বলেন, ভাস্কর্য নির্মাণের ধারণাটা এ দেশের, তবে ভাস্কর্যটি চীন থেকে তৈরি করে আনা হচ্ছে। এটা বিশেষভাবে তৈরি ভাস্কর্য। উন্মুক্ত করার পরে এটা দৃশ্যমান হবে। ডিসেম্বর মাসের মধ্যে এটা শেষ হবে বলে তিনি আশা করছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপর হামলা ধৃষ্টতা যারা দেখিয়েছে তাদের চরম মূল্য দিতে হবে। সেতুমন্ত্রী আরো বলেন, নির্মাণাধীন ভাস্কর্য নির্মাণের কাজ চলছে, আমরা ভাস্কর্য নির্মাণ করব। তারা যে প্রস্তাব দিয়েছে এটা তাদের বিষয়। ভাস্কর্য বিভিন্ন দেশে হয়েছে, সেখানে কেউ আনুষ্ঠানিক উদ্বোধন করেনি। হয়তো বৈধ একটি সংস্থা থেকে অনুমতি নিতে হয়, সেটা এক বিষয়। আর আনুষ্ঠানিকভাবে ভাস্কর্য আমরা উদ্বোধন করিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই ধরনের ঘটনা যারা ঘটাবে তা অবশ্যই সংবিধান ও রাষ্ট্রদ্রোহের শামিল। কারণ বঙ্গবন্ধু তো আমাদের জাতির পিতা। সৌদি আরব, কাতার, মিশর, ইরান, তুরস্ক, পাকিস্তানেও ভাস্কর্য আছে। ভাস্কর্য মুসলিম দেশগুলোতেও আছে। আর্মেনিয়ায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ক্রমশ শক্তিশালী হচ্ছে। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে রয়েছে 2 দিন ধরে। পদত্যাগ করুন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ান, এ দাবিতে শনিবার এবং রোববার লাগাতার বিক্ষোভ সমাবেশ চলল আর্মেনিয়ার রাজধানী শহরে। প্রায় 20,000 মানুষ রাস্তায় নেমে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন। প্রধানমন্ত্রীর বাসভবনও ঘিরে ফেলেছিলেন তারা। পাশিনন অবশ্যই পদত্যাগের দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, আপাতত ক্ষমতা ছাড়ার প্রশ্নই ওঠে না। সম্প্রতি নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে প্রায় 6 সপ্তাহ যুদ্ধ চলে। যুদ্ধে কারাবাখের গুরুত্বপূর্ণ এলাকাগুলো পুনর্দখল করে আজারবাইজান। গত 3 দশক যা আর্মেনীয় জনগোষ্ঠীর হাতে ছিল। আজারবাইজানের মধ্যে থেকেও তারা নিজেদের স্বাধীন সরকার তৈরি করেছিল আর্মেনিয়ার মদতে। 6 সপ্তাহের যুদ্ধে প্রায় 4,500 মানুষের মৃত্যু হয়েছে। শেষ পর্যন্ত রাশিয়ার পদক্ষেপে 3 দেশের মধ্যে একটি চুক্তি হয়। ফলে নাগর্নো কারাবাখে 3টি গুরুত্বপূর্ণ অঞ্চল আজারবাইজানের হাতে যায়। সেই অঞ্চল ফাঁকা করে দিতে হয়েছে আর্মেনীয় জনগোষ্ঠীকে। এরপরে আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। বলা হয়, চুক্তিতে সই করে আর্মেনিয়ারা আপোষ করেছে, এতে আজারবাইজানের লাভ এবং আর্মেনিয়ার ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও সে কথা স্বীকার করেছেন। শনি ও রোববার প্রায় 20,000 মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল শেষে তারা বলছে, আজারবাইজানের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুণ্যভূমি তুলে দিয়েছে আর্মেনিয়া। ওইসব অঞ্চল আর্মেনিয়ার মানুষ নিয়মিত তীর্থে যেতেন। রাশিয়া অবশ্যই আগে আজারবাইজানকে বলেছিল, কোনো চার্চ বা ধর্মস্থান ধ্বংস করা যাবে না।
আর্মেনিয়ার সরকার বিরোধীরাও এ বিক্ষোভে অংশ নিয়েছেন। দ্রুত প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তারা। প্রধানমন্ত্রী অবশ্য রোববারেও জানিয়েছেন পদত্যাগের আপাতত কোনো ইচ্ছা নেই তার। লেবাননের শীর্ষ পর্যায়ের আলেম এবং সুপ্রিম ইসলামিক শিয়া কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আমির কাবালন বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা ধর্মীয় এবং নৈতিকভাবে সম্পূর্ণ হারাম। কয়েকটি আরব রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার যে বিশ্বাসঘাতক পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণের জন্য তিনি মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান। গতকাল লেবাননের শীর্ষ পর্যায়ের আলেম এ বক্তব্য দেন। তিনি বলেন, আইনত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করার কোনো সুযোগ নেই। শেখ আব্দুল আমির কাবালান আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথিত ডিল অব দ্য সেঞ্চুরি ঘোষণা করেছেন তা বাস্তবায়নের অংশ হিসেবে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদান সম্প্রতি যে চুক্তি করেছে তা পরিপূর্ণভাবে নাকচ করে দেওয়ার জন্য লেবাননের এ আলেম আরব রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান। পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের পণ্য সর্বাত্মকভাবে বয়কট করার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা মোকাবেলা করা যাবে। ভারত ও ব্রিটেন তাদের বিমানবাহী যুদ্ধ জাহাজগুলোকে চীনের পানিসীমার কাছে পাঠাতে যাচ্ছে বলে যখন খবর বেরিয়েছে, তখন লন্ডন ও নয়াদিল্লিকে যে কোনো হঠকারিতার ব্যাপারে সতর্ক করে দিয়েছে বেইজিং। চীনা ইংরেজি দৈনিক দ্য গ্লোবাল টাইমস রোববার জানিয়েছে, চীনকে চাপে রাখার জন্য 2021 সালের গোড়ার দিকে দেশটির পানিসীমার কাছাকাছি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন ও ভারত। জাপান সরকারও এই খবরের সত্যতা স্বীকার করেছে। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস সে দেশের বিমান বাহিনীর প্রধানের বরাত দিয়ে জানিয়েছেন, চীনকে চাপে রাখার জন্য ভারত ওই অঞ্চলে একটি বিমানবাহী রণতরী পাঠাবে। দৈনিকটি বলেছে, চীনের বিমানবাহী রণতরীগুলোর সম্প্রসারণকামী তৎপরতা প্রতিহত করার লক্ষ্যে এই কাজ করবে ভারত। ওদিকে চীনা সামরিক বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে গ্লোবাল টাইমস জানিয়েছে, চীনকে প্রতিহত করার জন্য নয়, বরং এ অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য সেখানে রণতরী পাঠাতে যাচ্ছে ভারত ও ব্রিটেন। চীনের দৈনিক সে দেশের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা উল্লেখ করে আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, চীনের আশেপাশে বিদেশি শক্তিগুলোর সামরিক শক্তি বৃদ্ধির পরিণতি ভালো হবে না। কিছুদিন আগে চীনের একজন সাবেক সেনা কর্মকর্তা বলেছিলেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা পরমাণু বোমা হামলা চালালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বেইজিং বিভিন্ন পথ খোলা রেখেছে। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসেন ফাখরিজাদেকে সম্প্রতি গুলি করে হত্যার ঘটনায় ফের সামনে এসেছে মধ্যপ্রাচ্য অঞ্চলে গুপ্ত হত্যা চালিয়ে বিজ্ঞানী, চিন্তাবিদ ও বুদ্ধিজীবী সহ খ্যাতনামা ব্যক্তিদের খুনের বিষয়টি। মহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলের জড়িত বলে শুরু থেকে ইঙ্গিত দিয়ে আসছে ইরান। এর মধ্যে রোববার দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র রামেজান শারিফ বলেছেন, ইসরায়েল এমন একটি অবৈধ রাষ্ট্র যার সভ্যতার কোনো ভিত্তি নেই। এই সরকার বিগত 70 বছরে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো 2800 বিজ্ঞানী, চিন্তাবিদ ও বুদ্ধিজীবীকে হত্যা করেছে। তবে এত সব হত্যাকাণ্ড চালিয়েও ইসরায়েল নিজের পতন ঠেকাতে পারবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনী সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে গত 27 নভেম্বর তেহরানের অদূরে এক সন্ত্রাসী হামলায় নিহত হন। ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শারিফ রবিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস শহরে বিজ্ঞানী ফাখরিজাদের স্মরণে এক অনুষ্ঠানে আরও বলেন, ইহুদিবাদীরা বিগত বছরগুলোতে ইরানের প্রতিশোধমূলক হামলা দেখতে পেয়েছে এবং তারা ভালো করে জানে পরমাণু বিজ্ঞানী হত্যাও বিনা জবাবে ছেড়ে দেওয়া যাবে না। আইআরজিসির মুখপাত্র বলেন, মার্কিনিরা ইসলামী বিপ্লবে শুরু থেকে ইরানের সঙ্গে শত্রুতা করে এসেছে। বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলদের স্বার্থ বিপন্ন হয়ে পড়ে। এই কারণে তারা যে কোনো উপায়ে ইরানের ক্ষতি করতে উঠে পড়ে লেগে যায়। ভেনেজুয়েলার জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আবারও নির্বাচিত হয়েছেন। মাদুরোর ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি ও বামপন্থী জোট 67.7% ভোট পেয়ে দেশটিতে আবারও ক্ষমতায় এসেছেন। যদি মাদুরোর পদত্যাগ চেয়ে প্রধান বিরোধী দলগুলো এ নির্বাচন বয়কট করেছে। রোববার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ভেনেজুয়েলার ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিলের প্রেসিডেন্ট ইন্ডিয়া আলফনজো
বলেন, ভেনেজুয়েলার ৮০% নাগরিক নির্বাচনে ভোট দিয়েছেন, যাদের মধ্যে ৬৭.৭% ভোট পড়েছে নিকোলাস মাদুরোর জোটের পক্ষে। অন্যদিকে শুধুমাত্র ১৮% ভোট পেয়েছেন মার্কিন সমর্থিত বিরোধী দলীয় রাজনীতিবিদ জুয়ান গাইদোর জোট। দেশটির টেলিভিশন প্রচারিত এক ভাষণে মাদুরো বলেন, এটি মহান বিজয়। ভেনেজুয়েলার নাগরিকদের ভোটের মাধ্যমে আমরা সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি। যুক্তরাষ্ট্র সমর্থিত বিরোধী দলীয় রাজনীতিবিদ জুয়ান গাইদো এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। প্রেসিডেন্ট মাদুরোকে দমনের জন্য গেল ২০১৯ সালে এপ্রিল থেকে ভেনেজুয়েলার উপর অর্থনৈতিক অবরোধে যুক্তরাষ্ট্র। মাদুরোর পদত্যাগ ও নতুন করে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে গাইদো। দেশের এমন অর্থনৈতিক দশার সময় ১০০টি দল থেকে ১,৪০০ জন প্রার্থী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২০১৯ সালের নভেম্বর থেকে দেশটিতে মুদ্রাস্ফীতির হার ৪,০০০% পৌঁছেছে, ফলে প্রায় ৫০ লাখ মানুষ দেশ ছেড়ে অন্যত্র পালিয়েছে।